নমস্কার বন্ধুরা বন্ধুরা রাত পোহালেই কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে যাবে। আর তার আগেই ইলেকশন কমিশনের কড়া নির্দেশ ফলতা বিধানসভা কেন্দ্রের প্রার্থী জাহাঙ্গীর খানের উদ্দেশ্যে। ইলেকশন কমিশন পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যে জাহাঙ্গীরের সমস্ত ঘনিষ্ঠদের বিরুদ্ধে ইমিডিয়েটলি এফআইআর দায়ের করতে, আর পুলিশ যদি এদের কোনোভাবে ডিলে করে তাহলে পুলিশের এগেনস্টেও বড় সড়ো পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ফলতা বিধানসভা কেন্দ্রের প্রার্থী জাহাঙ্গীর খানকে অ্যারেস্ট করা হয় তার ঘনিষ্ঠদের সঙ্গে সঙ্গে, তাহলে এই জায়গায় প্রার্থী পদের কি হবে? জাহাঙ্গীর খানের যে প্রার্থী পদ সেটা কি ডিসকোয়ালিফাই হয়ে যাবে? আইন কি বলছে? সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম ইম্পর্টেন্ট ডিটেল ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন নিউজ কি আসছে, নিউজ আসছে ফলতার যে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন, এবং এই নির্দেশের কোনোভাবে যদি ডিলে হয় তাহলে পুলিশের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে, এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে এবং যত অভিযুক্ত রয়েছে ফলতা বিধানসভা কেন্দ্রে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যে ভোট কারচুপি, প্রভাব বিস্তার করা, থ্রেট দেওয়া, এগুলোতে যারা অভিযুক্ত আছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখেছি যে দ্বিতীয় দফাতে দক্ষিণ 24 পরগনাতে যে 15টা বুথ রয়েছে সেই বুথে কিন্তু শনিবার নতুন করে পুনর্নির্বাচন হয়েছে, কিন্তু ফলতা বিধানসভাতে সেই নির্বাচন হয়নি। ফলতা বিধানসভাটা পুরোটা ক্যান্সেল করে দিয়েছে ইলেকশন কমিশন, এবং এই ঘটনায় উঠে এসছে কিছু পার্সনের নাম যারা এই ফলতা বিধানসভাতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করছে বলে জানা যাচ্ছে এবং রীতিমতো ভোটারদেরকে থ্রেট করছে। জাহাঙ্গীরের ঘনিষ্ঠ বলে পরিচিত ইসরাফুল চোকদার নাম, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং বলা হয়েছে যে যতজন জাহাঙ্গীরের ঘনিষ্ঠ আছে ওখানে তাদেরকে যাতে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হয়, আর যদি পুলিশ এতে কোনোভাবে ডিলে করে তাহলে পুলিশের এগেনস্টেও স্টেপ নেওয়া হবে বলে বলা হয়েছে। এছাড়া আরেকজনের নাম উঠে আসছে যার নাম হচ্ছে সুজাউদ্দিন শেখ মোল্লা, তাকেও অ্যারেস্ট করার অলরেডি নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, এবং অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার যে ওসি তাকে কিন্তু ইমিডিয়েটলি স্টেপ নিতে বলা হয়েছে। যদি ইলেকশন কমিশন দেখে যে এদের এগেনস্টে স্টেপ নেওয়া হচ্ছে না, কোনোভাবে এই সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে না, ওই ওসির এগেনস্টেও ইলেকশন কমিশন নতুন করে কড়া পদক্ষেপ নেবে বলে অলরেডি হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি ফলতা বিধানসভা কেন্দ্রের প্রার্থী জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হয় তাহলে কি তার প্রার্থীপদ বাতিল হতে পারে? দেখুন, সংবিধানে বলা আছে যদি কোনো প্রার্থীকে গ্রেপ্তার করা হয় তার মানেই কিন্তু তার প্রার্থীপদ বাতিল হয়ে যাচ্ছে না। কারণটা কি? ইলেকশন কমিশনের রুলস অনুযায়ী কোনো একজন প্রার্থীকে যদি অ্যারেস্ট করা হয়, যতক্ষণ না তিনি এই যে মামলাটা তার এগেনস্টে চলবে সেখানে তিনি ক্রিমিনাল প্রুভ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার প্রার্থীপদ কিন্তু থাকবে, অর্থাৎ শুধুমাত্র অ্যারেস্ট হলেই তার প্রার্থীপদ চলে যাচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে যে যদি প্রার্থীপদ না যায় তাহলে কি ইলেকশন কমিশন তাকে অযোগ্য বলে বিবেচনা করতে পারে? দেখুন, ইলেকশন কমিশনে একটা রুলস আছে। রুলসে কি বলা আছে? রুলসে বলা আছে যে কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি মামলা হয়, মানে এফআইআর দায়ের করা হয় এবং আদালতে যদি তার বিচার হয় এবং সেই বিচারে আদালত যদি ওই প্রার্থীকে দোষী সাব্যস্ত করে, অর্থাৎ কনভিক্টেড করে, এবং শুধুমাত্র দোষী সাব্যস্ত করলে হবে না, তাকে যদি 2 বছরের জেল ঘোষণা করে, 2 বছর বা তার বেশি জেল ঘোষণা করে, তবেই কিন্তু তার যে প্রার্থীপদ সেই প্রার্থীপদটা কিন্তু অযোগ্য বলে বিবেচনা করা হবে। অর্থাৎ 2 বছর বা তার বেশি যদি জেল ঘোষণা না করে তাহলে কিন্তু তার প্রার্থীপদ কোনোভাবে ইলেকশন কমিশন ডিসকোয়ালিফাই করতে পারবে না। এখানে বড় ক্লজ যেটা সেটা হচ্ছে যে 2 বছর বা তার বেশি হতে হবে। অতএব কেউ যদি 1 বছর জেল খাটে বা 1.5 বছর জেল খাটে তাহলেও কিন্তু তার প্রার্থীপদ যাচ্ছে না। ফলতা বিধানসভাতে 21শে মে ভোট হতে চলেছে। এবার ধরুন জাহাঙ্গীর খানকে যদি অ্যারেস্ট করে নেওয়াও হয় তাহলে কি গ্রেপ্তার অবস্থায় তিনি কিন্তু ভোটে লড়তে পারবে কি? দেখুন, ইলেকশন কমিশনের যে রুলস, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, সেই অ্যাক্টে বলা আছে যদি কোনো প্রার্থী আন্ডার ট্রায়াল হয়, অর্থাৎ তার এগেনস্টে মামলা চলছে, তো সে কিন্তু নমিনেশনও দিতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে সে জেলে থাকাকালীন ক্যাম্পেনও করতে পারবে। এবং এই আইনে বলা আছে যে তার কিন্তু কোনো ক্যান্ডিডেচার ক্যান্সেল হবে না। গ্রেপ্তার অবস্থায় জেলে থাকাকালীন তিনি কিন্তু রীতিমতো ভোটে কিন্তু ঠিকভাবে লড়তে পারবেন। তো সেখানে কিন্তু কোনো অযোগ্যতা বা ডিসকোয়ালিফাই কিন্তু ইলেকশন কমিশন করতে পারবে না। তাহলে এখান থেকে বড় প্রশ্ন যে কখন কখন কোনো একজন প্রার্থীকে ইলেকশন কমিশন চাইলে ডিসকোয়ালিফাই করতে পারে। দেখুন, প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে ডিউরিং দ্য নমিনেশন টাইম,
যখন কোনো ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করে সেখানে কিন্তু যে রিটার্নিং অফিসার আছে সেই রিটার্নিং অফিসার তার কিছু ডিটেলস দেখার পরে তাকে কিন্তু ডিসকোয়ালিফাই করতে পারে। অ্যাজ লাইক তার যদি সিকিউরিটি ডিপোজিট ঠিকমতো টাইমে জমা না দেওয়া হয়, নমিনেশন ফর্ম যদি ঠিকমতো পূরণ না করা হয়, যে প্রপোজার আছে সেই প্রপোজার যদি ঠিকমতো রাজি না থাকে, তাহলে কিন্তু তার নমিনেশন ক্যান্সেল হতে পারে। এছাড়া যদি দেখুন আইনে বলা আছে যে কিছু রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, যেটা পার্লামেন্টের রুলস, সেই রুলসে বলা আছে যদি কেউ 2 বছর বা তার বেশি জেলে থাকে তাহলেও কিন্তু তার ক্যান্ডিডেচার বাতিল হতে পারে এবং ভবিষ্যতে নির্বাচনে দাঁড়ালেও কিন্তু তার উপর একটা নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া যদি কোনো প্রার্থী অফিস অফ প্রফিট এনজয় করে, মানে কোনো সরকারি চাকরি করছে, তাহলেও কিন্তু তার প্রার্থী পদ বাতিল হতে পারে। এছাড়া যদি কেউ ফলস এভিডেভিট জমা করে, ধরুন ওই যে এভিডেভিটে যে সম্পত্তি, যে অ্যামাউন্ট, যে টাকা, সমস্ত কিছু উল্লেখ করতে হয়, সেই সম্পত্তি বা কোনো ক্রিমিনাল কেস চলছে কিনা এই সমস্ত যদি কেউ লুকিয়ে রাখে, অর্থাৎ এই সমস্ত কিছুকে যদি কেউ গোপন করে রাখার চেষ্টা করে, তাহলেও কিন্তু তার যে ক্যান্ডিডেচার সেটা ক্যান্সেল হতে পারে। কোনো পার্সন যদি নির্বাচনী দুর্নীতি করে, করাপ্ট প্র্যাকটিসেস করে, ভোট কেনার চেষ্টা করে, অথবা যদি ধর্ম বা জাতি দিয়ে ভোটটাকে প্রভাবিত করার চেষ্টা করে, অথবা ভুয়ো প্রচার করে, আদালত যদি এটা প্রমাণ করতে পারে যে ওই ক্যান্ডিডেট এরকম কোনো একটা ক্রিমিনাল কেসের সঙ্গে কানেক্টেড ছিল, তাহলেও কিন্তু ইলেকশন কমিশন তার যে প্রার্থী পদ সেটা কিন্তু অযোগ্য বলে বিবেচনা করতে পারে। দেখুন এইখানে কিন্তু পুরো জাহাঙ্গীরের কেসটা কিন্তু চলে আসবে, কারণ দেখুন জাহাঙ্গীর খানের এগেনস্টে এই অ্যালিগেশনটা আসছে যে সেখানে ভোটের একটা কারচুপি হচ্ছে, প্রভাব বিস্তার করা হচ্ছে এবং রীতিমতো থ্রেট দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু যদি প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু জাহাঙ্গীর খানের যে প্রার্থী পদ সেটা বাতিল হতে পারে। এবং এছাড়াও আরও একটা পয়েন্ট দেওয়া আছে, ইনসলভেন্সি বা মানসিকভাবে যদি কোনো কিছু কেউ যদি প্রবলেমেটিক থাকে, তাহলে সেক্ষেত্রেও তার ইলেকশন কমিশন কিন্তু চাইলে তার যে ক্যান্ডিডেটটা সেটা বাতিল করতে পারে। কিন্তু প্রশ্ন অনেক কিছু তৈরি হয়ে গেছে, রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে যে 4 তারিখে ভোটের রেজাল্ট হয়ে যাওয়ার পরে ইলেকশন কমিশন যদি আবার নতুন করে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন করে, তাহলে তো ভোট সেই দিকেই যাবে 4 তারিখের রেজাল্ট যেদিকে যাবে। মানে ধরি 4 তারিখের রেজাল্ট যে পার্টি রাজ্য সরকার তৈরি করুক না কেন, ফলতা বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোট কিন্তু সেই দিকেই যাবে। সো এখন দেখার বিষয় কি হয়, এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই।